একটা ভূমিরূপ, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে একটা ভূমিরূপ গঠিত হচ্ছে, সেই ভূমিরূপের উপরে মানে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি সেগুলোর উপরে নতুন গৌণ ভূমিরূপ তৈরি হচ্ছে। অমরকণ্টক পাহাড়, অমরকণ্টক পাহাড় ভারতের মাঝ বরাবর রয়েছে, ঠিক আছে। সেখান থেকে কি, সেটা হচ্ছে উত্তর দিকে গেছে হচ্ছে একটা নদী, সেটা হচ্ছে সোন নদী, আর একটা গেছে হচ্ছে কি পশ্চিম দিকে একটা নদী প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে নর্মদা। ক্ষয়ভবন হচ্ছে আবহবিকারজাত বিভিন্ন যে পদার্থগুলো রয়েছে তখন সেগুলো যদি বহির্জাত বিভিন্ন শক্তি, নদী, বায়ু, হিমবাহ এগুলোর দ্বারা যদি সেখান থেকে কি হয়, অপসারিত হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষয়ীভবন। আজকে ক্লাস শুরু করি, ঠিক আছে। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে কি বলতো, তোমাদের বইয়ের প্রথম যে অধ্যায়, তোমাদের যে ফার্স্ট সামেটিভে দুটো অধ্যায় আসবে। একটা হচ্ছে কালকে বলেছিলাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই প্রথম অধ্যায়টা। আর একটা আসবে আঞ্চলিক ভূগোল থেকে ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ, এই দুটো পার্ট আসবে। তো আজকে আমি হচ্ছে যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা পড়াবো, ঠিক আছে। তো প্রত্যেকে সেটা শুরু করবে। দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তোমরা প্রত্যেকে ক্লাস 9-এ অন্তর্জাত প্রক্রিয়া পড়ে এসছি আমরা, তাই তো? ক্লাস 9-এ অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া দুটোই ছিল না? তো সেখানে অন্তর্জাত প্রক্রিয়াগুলো দ্বারা যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছিল, যে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, তারপরে হচ্ছে মালভূমি, সমভূমি, গ্রস্ত উপত্যকা, এগুলো ছিল, এই ভূমিরূপগুলো ছিল, সেগুলো তো অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। সেই ভূমিরূপগুলোর ওপরেই বহির্জাত বিভিন্ন যে শক্তিগুলো আছে, বহির্জাত বিভিন্ন শক্তি, আর কোন কোন শক্তি, নদী, বায়ু, হিমবাহ, এই যে শক্তিগুলো রয়েছে তারাও কি করে, একটা কাজ করে। এই যে প্রথমে অন্তর্জাত প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হয়ে গেছিল, সেই ভূমিরূপগুলোর ওপরেই আবার সেই ভূমিরূপগুলো কি ভাস্কর্য বৃদ্ধি করে, সেই ভূমিরূপগুলোর ওপর গৌণ ভূমিরূপ সৃষ্টি করে, ঠিক আছে। যে প্রক্রিয়া সেটাকে মেনলি হচ্ছে বলছে বহির্জাত প্রক্রিয়া। এবার আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি কি রয়েছে, কি কি পড়বো আজকে আমরা আজকের ক্লাসে সেগুলো আগে বিষয়গুলো দেখে নি। যে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস, এইটা কি, এইটা পড়বো আজকে প্রথম। তারপরে পড়বো বহির্জাত প্রক্রিয়ার শক্তি সমূহ, কোন কোন শক্তি বহির্জাত প্রক্রিয়ায় কাজ করছে সেই বিষয়টা দেখবো। তারপরে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে মেনলি কাজ করে থাকে বহির্জাত প্রক্রিয়া, সেটাও দেখবো, ঠিক আছে। আর হচ্ছে কি নদী আমরা একটু শুরু করব, নদী পড়বো। তারপর হচ্ছে নদী কাকে বলে সেটা দেখতে হবে, জলচক্রের অংশ হিসেবে নদী, তারপরে নদীর সাথে যুক্ত কিছু শব্দ, এবার সেগুলো হচ্ছে কি বলছে, কি বোঝাতে চাচ্ছে, সেগুলো আমরা পড়বো আজকে। হ্যাঁ, তো নদী অববাহিকা, জলবিভাজিকা, ধারণ অববাহিকা, উৎসকোণ্ডা, নদী মোহনা, নদী উপত্যকা, নদীর বিভিন্ন গতি, ঠিক আছে। এবার নদীর যে বিভিন্ন কাজগুলো রয়েছে, নদীর দ্বারা বিভিন্ন ভূমিরূপ যে সৃষ্টি রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা টপিক হচ্ছে এই যেগুলো, ঠিক আছে। তো দেখো, প্রথমে যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এটা আমাদেরকে আগে জানতে হবে, ঠিক না? এবার বহির্জাত প্রক্রিয়া কাকে বলে সেটা দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন বহির্জাত শক্তি সমূহ, যেমন হচ্ছে কি নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি দ্বারা ভৌত ও রাসায়নিক পদ্ধতিতে মেনলি এখানে কিসের কথা বলা হচ্ছে বলতো, আবহবিকারের কথা বলা হচ্ছে। ভৌত প্রক্রিয়া কি, যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়, রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক আবহবিকার সংঘটিত হয়। এর ফলে কি হয়, শিলার বিয়োজন ঘটে। তো সেটা এখানে বলছে পদ্ধতিতে ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের উদ্ভব ও বিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে মেনলি হচ্ছে বলছি আমরা কি, বহির্জাত প্রক্রিয়া। তাহলে ক্লিয়ার বিষয়টা? দেখো আরেকবার বলছি, যে প্রক্রিয়ায় বিভিন্ন বহির্জাত শক্তি সমূহ যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ভৌত বা রাসায়নিক পদ্ধতিতে ক্ষয়, বহন, সঞ্চয়, মানে হচ্ছে কি পদার্থের ক্ষয় হচ্ছে, এবার ক্ষয় হয়ে সেটার কি হবে, অপসারিত হবে বা বহন হবে সেটা। এবার বহন হয়ে গিয়ে সেটা কোথায়, এক না এক জায়গায় যাই তো সঞ্চিত হবে, তো সঞ্চয় হবে সেক্ষেত্রে, ঠিক আছে। মাধ্যমে ভূমিরূপের উদ্ভব হতে পারে, আবার বিবর্তন বা ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি পেতে পারে। এই যে প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এই প্রক্রিয়াটা থেকেই আমরা কি বলবো, বহির্জাত প্রক্রিয়া বলবো। এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়াটাকে 1904 সালে
কত 1904 সালে যেগুলো এক্সট্রা বলবো ওগুলো নোট ডাউন করে নিবে। হ্যাঁ, আর হচ্ছে এটার পিডিএফ তো তোমরা সর্বশেষে পেয়েই যাবে। চেম্বারলিন ও স্যালিসবারি বহির্জাত 1904 সালে চেম্বারলিন ও স্যালিসবারি হচ্ছে কি এই যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে এটাকে কি বলেছে বলতো, পর্যায়ন প্রক্রিয়াও বলেছে। কি বলেছে? পর্যায়ন প্রক্রিয়া। পর্যায়ন বিষয়টা কি সেটা আমরা জানবো। পর্যায় কি, যে কোনো ভূমিরূপের উত্থান হোক বা অবনমন হোক সর্বশেষ একটা কি ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ, অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে। এই যে প্রক্রিয়াটা এটাকে মেনলি হচ্ছে বলছে কি পর্যায়ন বা সমতলীকরণও যেটাকে বলা হয়ে থাকে। তাহলে হচ্ছে বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া কে বলেছিলেন? 1904 সালে চেম্বারলিন ও স্যালিসবারি বলেছিলেন। ঠিক আছে, এবার দেখো বহির্জাত প্রক্রিয়ার শক্তি সমূহ। বহির্জাত প্রক্রিয়ায় কি কি শক্তি কাজ করে? একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, আর একটা হচ্ছে কি গতিশীল শক্তি। এবার স্থিতিশীল শক্তি কোনগুলো, গতিশীল শক্তি কোনগুলো? স্থিতিশীল শক্তি কোনগুলো বলতো? হচ্ছে মেনলি হচ্ছে মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ু চাপ ইত্যাদি। এগুলো স্থিতিশীল শক্তি। এবার এগুলোর প্রভাব যে কোনো একটা ভূমি পরিবর্তনে কি বলতো গৌণ প্রভাব পড়ে, মানে খুব সামান্য প্রভাব পড়ে। এর প্রভাব কি রয়েছে? এর প্রভাব ভূমিরূপ পরিবর্তনে গৌণভাবে পড়ে থাকে। ঠিক আছে, আর যেটা মুখ্য প্রভাব পড়ে সেটা হচ্ছে কি বলতো, এই যে গতিশীল শক্তি। গতিশীল শক্তি কোনগুলো? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা অঞ্চলে আবার কাজ করে থাকে। এবার এগুলোর প্রভাব ভূমিরূপ পরিবর্তনে কি মেইন পড়ে থাকে। যত সমস্ত ভূমিরূপ গুলো পরিবর্তন হচ্ছে বা নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে এই বিভিন্ন শক্তিগুলোর দ্বারা, এই বহির্জাত বিভিন্ন শক্তিগুলোর দ্বারা। এই বহির্জাত শক্তিগুলো কি কি বললাম? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। তাহলে যদি বলা হয় বহির্জাত ভূমিরূপ পরিবর্তনে প্রধান হচ্ছে কার্যকারী শক্তি কোনগুলো? গতিশীল শক্তি। হ্যাঁ, অপশনে এটাও দিতে পারে। এবার হচ্ছে কোশ্চেন এটাও দিয়ে দিতে পারে যে এগুলোর মধ্যে একটা ধরো অপশন দিয়ে দিল নদী, বায়ু, হিমবাহ, তারপরে দিল মেঘাচ্ছন্নতা বা বায়ুচাপ, যে কোনো একটা অপশন দিয়ে দিল যে এর মধ্যে কোনটা স্থিতিশীল শক্তি। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাকে কিন্তু বেছে তখনকার উত্তরটা করতে হবে যে কোনটা স্থিতিশীল শক্তি কোনটা গতিশীল শক্তি সেগুলো। আর হচ্ছে কার প্রভাব সব থেকে বেশি পড়ে, স্থিতিশীল শক্তির না গতিশীল শক্তির? কি বললাম যে হচ্ছে এই গতিশীল শক্তিগুলোর প্রভাব সব থেকে ভূমিরূপ পরিবর্তনে পড়ে থাকে। তাহলে এটা ক্লিয়ার হলো। এবার পরবর্তীতে দেখো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বহির্জাত প্রক্রিয়ার কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। গতিবেগ, ফার্স্ট এটা পয়েন্ট রয়েছে গতিবেগ। বহির্জাত প্রক্রিয়া যে কোনো একটা ভূমিরূপ একদিনে তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না। এবার গিরিখাত তৈরি হোক বা বালিয়াড়ি তৈরি হোক, যে কোনো ভূমিরূপই তৈরি হোক সেটা একদিনে কখনোই সম্ভব নয়। এটা একটা কি ধীরগামী প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়াটা কি একটা ধীরগামী প্রক্রিয়া। ঠিক আছে, এবার পরবর্তী দেখো প্রধান শক্তি। বহির্জাত প্রক্রিয়ায় কোন শক্তি মেন কাজ করে? সূর্য। বহির্জাত প্রক্রিয়ায় কোন শক্তি মেন কাজ করে বলতো? সূর্য মেন কাজ করে। এবার উচ্চতার প্রভাব,
এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কি, ক্ষয়ের ফলে ভূমি নিচু হয়, আর হচ্ছে কি যদি সঞ্চয় হয় সেক্ষেত্রে ভূমির উচ্চতা কি হয়, বৃদ্ধি পেয়ে থাকে। এবার দেখো সাধারণ তল হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় মেনলি হচ্ছে কি যতগুলো ভূমির উপর ভূমি উচ্চ হোক বা নিচু হোক, ক্ষয় করুক, বহন করুক, সঞ্চয় করুক, একটা সমতলীকরণ তলে নিয়ে যেতে হবে, মানে অর্থাৎ একটা পর্যায়ে সেই ভূমিরূপটাকে পৌঁছায়। ঠিক আছে, এবার পরবর্তী যে প্রভাবিত এলাকা মেনলি কোন কোন অঞ্চলে কাজ করে, নদী, নদী, বায়ু, হিমবাহ, এগুলো যে কাজ করে এগুলো স্পেসিফিক এক একটা জায়গা রয়েছে। নদী যেমন হচ্ছে কি উষ্ণ আর্দ্র বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কাজ করে থাকে। তারপরে হচ্ছে কি বলেছে যে হচ্ছে হিমবাহ, হিমবাহ কোথায় কাজ করবে বলতো, আমি লিখে দিই। দেখো নদী মেনলি কোন অঞ্চলে কাজ করবে, উষ্ণ অঞ্চলে। এবার হিমবাহ কোথায় কাজ করবে মেনলি, উচ্চ অক্ষাংশে ও নিম্ন অক্ষাংশে উচ্চ পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, দেখো সরি হিমবাহ কোথায় কাজ করে, উচ্চ অক্ষাংশে, যেখানে কি সারা বছর তাপমাত্রা কত থাকে, 0 ডিগ্রির নিচে থাকে বা আশেপাশে থাকে, এবার বরফে ঢাকা থাকে, সেখানে তো হবেই, হিমবাহ কাজ করবেই। এবার নিম্ন অক্ষাংশে হিমবাহ কাজ করে কোথায় কাজ করে, উচ্চ পার্বত্য অঞ্চলে কাজ করে থাকে। বায়ুটা কোথায় কাজ করে বলতো, বায়ু কাজ করবে হচ্ছে কি মরুপ্রায় ও উপকূলীয় অঞ্চলে। উপকূলীয় অঞ্চলে কাজ করে থাকে, বুঝতে পারলা? তাহলে এই তিনটাই হচ্ছে কি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই তিনটে শক্তি সম্বন্ধে আমরা প্রধানত পড়বো। আর সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এগুলো হচ্ছে তোমরা যদি কেউ উঁচু ক্লাসে ক্লাস 11 বা 12 চাই যদি কেউ নাও ভূগোল, হ্যাঁ, সেক্ষেত্রে তখন সেই ভূমিরূপগুলো তোমরা পড়তে পারবে, বুঝতে পারলা? তাহলে আমাদের হচ্ছে সিলেবাসের অন্তর্গত হচ্ছে মেন তিনটে শক্তি পড়বো, একটা নদী, হিমবাহ, আর একটা পড়বো হচ্ছে বায়ু। ঠিক আছে, এবার হচ্ছে গঠিত ভূমিরূপ, কি কি ভূমিরূপ গঠন করে, একটা ভূমিরূপ তো অন্তর্জাত প্রক্রিয়ার ফলে একটা ভূমিরূপ তো গঠিত হচ্ছে, সেই ভূমিরূপের উপরে মানে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, সেগুলোর উপরে নতুন গৌণ ভূমিরূপ তৈরি হচ্ছে। বুঝতে পারলা বিষয়টা? এবার কে কে বুঝতে পারোনি একটু বলো, কোনো যদি অসুবিধা থাকে তাহলে একবার বলো, আমাকে জানাও। হ্যাঁ, যতটুকু পড়ালাম ওর মধ্যে থেকে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে বলো, এখনই বলো। হ্যাঁ, যতটুকু পড়ালাম তার মধ্যে থেকে বলো, তারপরে আমরা পরবর্তীতে চলে যাব। হ্যাঁ, একটু জানাও। আচ্ছা, আমি যেটা বোঝাচ্ছি বুঝতে পারছো কি, তোমরা কি বুঝতে পারছো আমার ক্লাস? কোনো অসুবিধা? কিরণময় লায়ক তুমি বলছো ম্যাম, আরেকবার কোন বিষয়টা আরেকবার বলবো, বলবে বৈশিষ্ট্য নাকি প্রথম থেকে আরেকবার বলবো, রিপিট করব? টেক্সট বুক তোমাদেরকে আমি কালকে ক্লাসে বলেছিলাম, টেক্সট বুক তোমরা সমরেন্দ্র মোদক বা রঞ্জিত গড়াং বা সাঁতরার বই নিতে পারো, তোমরা নিজেদের মতো করে নিয়ে নিও। ঠিক আছে, বা তোমাদের স্কুল যদি সেক্ষেত্রে কোনো গাইড করে থাকে সেটা বইও নিতে পারো।
আর এখানে বাকি তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বইয়ে যদি কোনো টপিক নাও থেকে থাকে সেটা আমি ক্লিয়ার করে দিব এখান থেকে। হ্যাঁ, আর নোটস পেয়ে যাবে সেই বিষয়ের উপরে, বা যেগুলো পড়াচ্ছি, যেগুলো এখানে লেখা আছে সমস্তটা পিডিএফ আকারে তোমাদের কাছে চলে যাবে, তো কোনো সমস্যাই নেই। আচ্ছা দেখো, প্রথমে আরেকবার আমি বলে দিচ্ছি বিষয়টা, যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, যেই প্রক্রিয়ায় বিভিন্ন যে বহির্জাত শক্তিগুলো রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, তাদের শক্তি মানে তাদের হচ্ছে বিভিন্ন কাজ দ্বারা হচ্ছে ক্ষয়, বহন, সঞ্চয়, এগুলোর দ্বারা হচ্ছে ভূমিরূপের যে পরিবর্তন হচ্ছে যেই প্রক্রিয়াটার মাধ্যমে, সেটাকে আমরা কি বলবো বলতো, বহির্জাত প্রক্রিয়া। সেটাকে কি বলবো, বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, এবার বহির্জাত প্রক্রিয়ার শক্তি সমূহ, কি কি শক্তি রয়েছে বহির্জাত প্রক্রিয়ায়? একটা রয়েছে স্থিতিশীল শক্তি, আর একটা রয়েছে হচ্ছে কি গতিশীল শক্তি। এবার স্থিতিশীল শক্তি কোনগুলো? মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ুর চাপ, এগুলো হচ্ছে কি বলতো স্থিতিশীল শক্তি। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এর প্রভাব কি পড়ে বলতো, ভূমিরূপের উপর গৌণভাবে পড়ে। আর হচ্ছে এই যে গতিশীল শক্তিগুলো রয়েছে, এর প্রভাব কি পড়ে? মুখ্য প্রভাব পড়ে। গতিশীল শক্তিগুলোর প্রভাব কি পড়ে? মুখ্য প্রভাব পড়ে থাকে ভূমিরূপ পরিবর্তনে। ঠিক আছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এগুলোর প্রভাব, এগুলো হচ্ছে কি বলতো গতিশীল শক্তি। এগুলোর প্রভাব ভূমিরূপ পরিবর্তনে কি পড়ে থাকে? মেন মানে মুখ্য প্রভাব পড়ে থাকে। এবার পরবর্তী যেটা বললাম, বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন যে বৈশিষ্ট্য, গতিবেগ, এটি কি একটি ধীরগামী প্রক্রিয়া। ঠিক আছে, আর হচ্ছে কি বললাম, প্রধান শক্তি, বহির্জাত প্রক্রিয়ার প্রধান যে শক্তি, মেইন যে শক্তিটা রয়েছে, সেটা হচ্ছে কি বলতো সৌর শক্তি। বহির্জাত প্রক্রিয়ায় মেইন যে শক্তিটা, প্রধান যে শক্তির উৎস, সেটা কি হচ্ছে? সূর্য। ঠিক আছে, সূর্য থেকেই হচ্ছে কি সমস্ত কিছু হচ্ছে। তো সৌরশক্তি সেক্ষেত্রে হচ্ছে প্রধান শক্তি হিসেবে কাজ করে থাকে। উচ্চতার প্রভাব হচ্ছে কি, এখানে কি বলতো ভূমি উচ্চ, এখানে হচ্ছে ভূমি যদি উচ্চতা হয় তাহলে সেটা ক্ষয় করে নিচু হবে। এবার নিচু বা অবনমিত যদি ভূমি থাকে, সেটা কি হবে? সঞ্চয়ের মাধ্যমে সমতলীকরণে পৌঁছাবে, মানে সর্বশেষ পর্যায়ে হচ্ছে সাধারণ তল বা পর্যায়ন তলে সেটা পৌঁছাবে। এই সাধারণ তল বা পর্যায়ন তল, এই যে এটা যে রয়েছে, এই যে কথাটা, এটা প্রথম যে বলেছিলেন পর্যায়ন প্রক্রিয়া, সেটা কে বলেছিলেন? 1904 খ্রিস্টাব্দে চেম্বারলিন ও স্যালিসবারি। ঠিক আছে, পরবর্তীতে গ্রেড এই শব্দটাও প্রথম যে ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন জি কে গিলবার্ট। কে ব্যবহার করেছিলেন? জি কে গিলবার্ট ব্যবহার করেছিলেন। পরবর্তীতে আসবো, যখন হচ্ছে পর্যায়ন বলবো সেখানে আমি লিখে দিব। এবার প্রভাবিত এলাকা, কোন কোন অঞ্চলে এগুলো কাজ করে থাকে? নদী কোথায় কাজ করে? উষ্ণ আর্দ্র বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে নদী তার কাজ করে থাকে। ক্ষয় হোক, বহন হোক, সঞ্চয়, মানে জলের উৎস যেখানটায় থাকবে, একটা স্রোত থেকে তো হিমবাহ গলা জল, সেখানে যে কি হ্রদ বা কোনো জলের উৎস যদি থাকে, বা বৃষ্টি, যেখানে বৃষ্টিবহুল অঞ্চল, কোনো প্রস্রবণ থাকলো, সেখান থেকে নদীর সৃষ্টি হয়। এবার নদী উচ্চ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরে তো নদী সেটা কি করবে? ক্ষয় করবে, বহন করবে, সঞ্চয় করবে। তো নদীর প্রভাবিত এলাকা হচ্ছে এই যেগুলো। হিমবাহ কোথায় কাজ করবে? উচ্চ অক্ষাংশে, যেখানে কি সারা বছর বরফে ঢাকাই থাকে অঞ্চলগুলো, মেরু অঞ্চল, সেখানে হিমবাহ প্রধানত কাজ করে। আর নিম্ন অক্ষাংশেও কাজ করে। কোথায় কাজ করবে? উচ্চ পার্বত্য অঞ্চলে। আমরা কি জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি বায়ুর উষ্ণতা কমে থাকে। উচ্চ পার্বত্য অঞ্চল কি সারা বছর বরফে ঢাকা থাকে, তো সেই অঞ্চলগুলোতে হিমবাহ প্রধানত কাজ করে থাকে। এবার হচ্ছে বায়ু, বায়ুটা কোথায় কাজ করে? বায়ু হচ্ছে সব জায়গায় তো কাজ করবে না, মেনলি হচ্ছে মরু অঞ্চল, মরু মানে মরুভূমির কথা বলা হচ্ছে এখানে, মরু অঞ্চল, মরুপ্রায় অঞ্চল, আর হচ্ছে কি বলতো উপকূলীয় অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চলে কি বালিয়াড়ি থাকে, সেখানটাও কাজ করে থাকে। এবার দেখো বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি। বহির্জাত প্রক্রিয়ার কয়টি পদ্ধতি? 3টি পদ্ধতি। কি কি? একটা হচ্ছে অবরোহণ, একটা হচ্ছে আরোহণ, জৈবিক পদ্ধতি। কি কি বললাম? বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি হচ্ছে 3টি রয়েছে। একটা হচ্ছে অবরোহণ, আরোহণ, আর হচ্ছে জৈবিক পদ্ধতি। ঠিক আছে, এবার কোনটা কি প্রক্রিয়া সেটা আমি বলছি। দেখো, অবরোহণটা কি বলতো?
অবরোহণ প্রক্রিয়ায় কি বহির্জাত যে বিভিন্ন শক্তিগুলো রয়েছে, কি কি বললাম, নদী, বায়ু, হিমবাহ, সব জায়গায় এগুলোই ওয়ার্ড আসবে, এগুলোই শক্তি যেহেতু কাজ করছে। বহির্জাত বিভিন্ন যে শক্তি, নদী, বায়ু, হিমবাহ, সেই শক্তিগুলো ভূমিরূপে যখন হচ্ছে কি ভূমিরূপে ক্ষয় সাধন করে, মেনলি এখানে কোন কাজটা করছে, ক্ষয় কাজ করে থাকে। ক্ষয় সাধন করে ভূমিরূপের উচ্চতা যখন কি হচ্ছে, কমে যাচ্ছে, ভূমিরূপের উচ্চতা যখন কমে যাচ্ছে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে অবরোহণ বা অবনমন, মানে ভূমিরূপের উচ্চতা দিন দিন হ্রাস হবে। ধরো এই যে এভাবে একটা যদি ভূমিরূপ রয়েছে, এবার অবরোহণ প্রক্রিয়া কি দিন দিন এই ভূমিরূপটা কি উচ্চতাটা হ্রাস হবে। এবার উচ্চতাটা হ্রাস হতে হতে একসময় কি এই যে সমতলীকরণে পরিণত হবে। এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলছে হচ্ছে প্রধানত অবরোহণ। এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, অবরোহণ। মানে ভূমির উচ্চতাটা কি হবে, এখানে হ্রাস হবে। এখানে কোন কাজটা মেনলি হচ্ছে, বহির্জাত শক্তিগুলো কোন কাজ করছে, প্রধানত ক্ষয় কাজ করছে। প্রধানত কোন কাজ করছে, ক্ষয় কাজ করছে। এর আরেকটা নাম হচ্ছে কি বলতো, হচ্ছে নগ্নিভবন। অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি, নগ্নিভবন। এবার অবরোহণ প্রক্রিয়ায় হচ্ছে কি কি কাজ করে, আবহবিকার, পুঞ্জিত স্খলন, জৈবিক পদ্ধতি, এগুলোতে কি হয় বলতো, ভূমিরূপের ক্ষয় যে হচ্ছে সেটা বোঝাচ্ছে। এবার হচ্ছে আরেকটা যেটা সেকেন্ড পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি বলতো, আরোহণ পদ্ধতি। আরেকটা কি, আরোহণ। এখানে কি হচ্ছে, ভূমিরূপের ক্ষয় হচ্ছে, ঠিক আছে। আরেকটা কি হচ্ছে, ভূমিরূপটা হচ্ছে কি হচ্ছে, নিচু হচ্ছে, তাই তো, ভূমিরূপের উচ্চতা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আরোহণটা কি, বিভিন্ন যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে, ঠিক আছে, অবরোহণ প্রক্রিয়ায় যে ক্ষয়ীভূত যে পদার্থগুলো, অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ীভূত পদার্থগুলো ভূমিরূপে, ধরো কোনো একটা নিচু স্থান রয়েছে, সেই নিচু স্থানে ভরাট পেয়ে যদি হচ্ছে কি উঁচু হয়, সেটাকে কি বলবো আমরা, আরোহণ বলবো। সেই প্রক্রিয়াটাকে কি বলবো, আরোহণ বলে থাকবো। বিষয়টা ক্লিয়ার। বহির্জাত প্রক্রিয়ায়, অবরোহণ প্রক্রিয়ায় যে সমস্ত পদার্থগুলো ক্ষয়ীভূত হলো, সেই ক্ষয়ীভূত পদার্থগুলো ভূমির ভূমিভাগের কোনো অবনমিত বা নিচু অংশে সঞ্চিত হয়ে ভূমিরূপের যদি উচ্চতা বৃদ্ধি পায়, সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই বলবো হচ্ছে আমরা আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ প্রক্রিয়ায় মেনলি কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে। আর এই প্রক্রিয়াটাতে কি পাচ্ছে বলতো, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ভূমিরূপের উচ্চতাটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আর এই আরোহণ প্রক্রিয়ার আরেকটা নাম কি বলতো, আরোহণ প্রক্রিয়ার আরেকটা নাম হচ্ছে সঞ্চিতকরণ বা স্তূপীকরণ। সঞ্চিতকরণ, সঞ্চয় যেহেতু হচ্ছে, সেই জন্য এই প্রক্রিয়াটাকে কি বলবো আমরা, সঞ্চিতকরণ। আর স্তূপীর জন্য সেই জন্য বলবো আমরা হচ্ছে স্তূপীকরণ, ঠিক আছে। এর পার্থক্যটা আমাদেরকে পড়তে হবে। তার আগে আমরা জেনে নিব আরেকটা যে বিষয় রয়েছে, সে জৈবিক পদ্ধতি। আরেকটা কি রয়েছে, জৈবিক পদ্ধতি। জৈবিক পদ্ধতি কি, ভূমিরূপ পরিবর্তনে শুধু কি বহির্জাত শক্তিগুলোর কাজ করে, তার সাথে সাথে কি মানুষ, প্রাণী, উদ্ভিদ তারাও কাজ করে। তোমরা দেখেছো যে হচ্ছে কি পাহাড়ের সাইডে হচ্ছে রাস্তা বানানোর জন্য সেখানটাও কি করে, চূর্ণ বিচূর্ণ করা, ঘর বাড়ি বানানোর জন্য কোনো নিচু স্থান আছে, সেটাকে ভরাট করা হলো। তো সেক্ষেত্রেও তো ভূমিরূপের একটা বিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। যদি ভূমিরূপের উচ্চতা, ক্ষয়, বহন, সঞ্চয়, এগুলো যদি কোনো উদ্ভিদ, প্রাণী বা মানুষের দ্বারা সংগঠিত হয়, যদি ভূমিরূপ পরিবর্তন হয়, সেই পদ্ধতিটার নামই হচ্ছে জৈবিক পদ্ধতি। ক্লিয়ার, বোঝা গেল এই তিনটা বিষয়, যে অবরোহণটা কি, আরোহণ কি, আর হচ্ছে জৈবিক পদ্ধতি কি। এবার হচ্ছে কি বলতো, অবরোহণ আর আরোহণের মধ্যে যদি পার্থক্য বলা হয়, তাহলে কি কি লিখবে তোমরা, এটা একটা বিষয়, তাই তো। এবার অবরোহণ প্রক্রিয়ায় কোন কোন শক্তি কাজ করছে, বহির্জাত শক্তিগুলো কি করছে, প্রধানত ক্ষয় করছে, এটা তো কাজ করছে কিনা। তাহলে অবরোহণ প্রক্রিয়া গুছিয়ে লিখবে, যে কোনো লেখা যখন লিখবে, কি বলতো, অবরোহণ আর আরোহণের মধ্যে যদি আমি পার্থক্য লিখি, অবরোহণ, আরোহণ,
এবার অবরোহণ আর আরোহণের মধ্যে পার্থক্য কি কি হবে? প্রথম কি বললাম, যে বহির্জাত শক্তিগুলোর দ্বারা কি হচ্ছে, ভূমির উপর ক্ষয় হচ্ছে, বহির্জাত শক্তি এটাই তো, বহির্জাত শক্তিগুলোর দ্বারা ভূমিরূপের কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। আর এখানে কি হচ্ছে বলতো, এখানে যদি লিখি বহির্জাত শক্তিগুলোর দ্বারা ভূমিরূপে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে। আর এখানে কি হচ্ছে, ভূমিরূপের উচ্চতা। এবার যদি এখানে কি হয়, উচ্চতা, উচ্চতা যদি একটা পয়েন্ট করা হয় তাহলে কি হবে, ভূমিরূপের উচ্চতা কি হবে, অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, মানে কমে যায়, তাই তো। আর আরোহণ প্রক্রিয়ায় কি হবে, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, তাই তো। আরোহণ প্রক্রিয়া কি, ভূমিরূপের উচ্চতাটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর একটা যদি আমি পয়েন্ট করি যে ভাস্কর্য, অবরোহণ প্রক্রিয়া কি বলতো, ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি পায়, মানে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, দেখতে সেই ভূমিরূপ গুলো কি হয়, খুব উঁচু নিচু বা সেই ভাস্কর্য সেখানটায় বৃদ্ধি পেয়ে থাকে। আর আরোহণ প্রক্রিয়ায় মেইনলি হচ্ছে কি, ভূমিরূপটা সমতলীকরণ, সেখানে কি ভূমির ভাস্কর্য বৃদ্ধি পায়, পায় না। তাহলে আরোহণ প্রক্রিয়ায় ভূমির ভাস্কর্য কি হয় না, বৃদ্ধি পায় না। অবরোহণ প্রক্রিয়ার একটা নাম কি, অপর নাম যদি বলা হয়, একটা পয়েন্ট যদি আমরা এখানে ধরি যে অপর নাম, একটু আগে আমি বললাম অপর নাম বা অন্য নাম যে কোনো পয়েন্ট দিতে পারো তোমরা, তাহলে কি হবে বলতো, অবরোহণ প্রক্রিয়ার অপর নাম হচ্ছে কি নগ্নি ভবন। অপরোহণ প্রক্রিয়ার অপর নাম কি, নগ্নি ভবন। আর হচ্ছে কি, বা অবনমনও বলতে পারি, ঠিক আছে। আর আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি বলতো, সঞ্চিতকরণ বা স্তূপীকরণ, সঞ্চিতকরণ বা স্তূপীকরণ। যেহেতু এখানে পদার্থে কি সঞ্চয় হচ্ছে এই জায়গাটাতে আরোহণ প্রক্রিয়ায়, সেই জন্য এটাকে আমরা কি বলবো, সঞ্চিতকরণ বলে থাকবো। আর হচ্ছে কি কি ভূমিরূপ গঠন হচ্ছে, ভূমিরূপ গুলো কি কি গঠন হচ্ছে, সেখানে আমরা হচ্ছে দু তিনটা হচ্ছে কি এক্সাম্পল দিয়ে দিতে পারি। যে হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায় কি কি ভূমিরূপ গঠিত হতে পারে, যখন তোমরা হচ্ছে পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে তখন এটার উদাহরণ দেওয়া খুবই ইজি হয়ে যাবে। মানে ক্ষয়ের ফলে যে হচ্ছে ভূমিরূপ গুলো গঠিত হয়, যেমন নদীর ক্ষয় কার্যের ফলে গিরিখাত, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, বা হচ্ছে বায়ুর ক্ষয় কার্যের ফলে হচ্ছে গৌড়, ইয়ারদাং, এই সমস্ত ভূমিরূপ গুলো তৈরি হয়, ঠিক আছে। তখন এগুলোর হচ্ছে কি দিতে হবে, এখানে উদাহরণ দিতে হবে। তাহলে অবরোহণ আর আরোহণের, আর আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয়ের ফলে যে সমস্ত ভূমিরূপ গুলো গঠিত হয়, তোমরা পারবে, নদীর সঞ্চয়ের ফলে একটা ভূমিরূপ হচ্ছে কি হবে বলো তো, বদ্বীপ, তাই তো। মেনলি হচ্ছে কি বদ্বীপ, নদী বাঁক, মিয়েন্ডার, এগুলো। তারপরে হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে যেমন বালিয়াড়ি গঠিত হচ্ছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাবরেখা। এই সমস্ত উদাহরণগুলো আমরা দিয়ে দেব, যাতে হচ্ছে কি বলতো, যে খাতাটা চেক করবে যেন হচ্ছে কোনো কিছু তোমার লেখাতে কমতি না পায় সে, ঠিক আছে, যেন ফুল মার্কসটা সে কি খুব ইজিলি দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার পরবর্তী যে বিষয় দেখবো আমরা, দেখো এখানে কয়েকটা ওয়ার্ড দিয়েছি, ক্ষয়ী ভবন, পুঞ্জিত ক্ষয়, আবহ বিকার, নগ্নি ভবন, পর্যায়ন। আচ্ছা, অবরোহণ আরোহণ এই বিষয়গুলো কি বুঝতে পারলা তোমরা, তোমাদের কাছে কি ক্লিয়ার বিষয়টা, একটু আমাকে জানাও তোমরা, বিষয়টা কি ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ক্ষয়ী ভবন, ক্ষয় ভবনটা কি, পুঞ্জিত ক্ষয়, আবহ বিকার, নগ্নি ভবন, পর্যায়ন। তো সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আবহ বিকার সম্বন্ধে জানবো, ঠিক আছে। তারপরে জানবো পুঞ্জিত ক্ষয়, তারপরে জানবো ক্ষয় ভবন, ঠিক আছে। আবহ বিকারটা কি, আবহ বিকার তোমরা প্রত্যেকে ক্লাস 9-এ পড়ে আসছো, সবাই জানা। তো আমি সিম্পলি বলে দিচ্ছি, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যদি সেই স্থানটাতেই পড়ে থাকে, ধরো এরকম একটা শিলা ছিল, ঠিক আছে, এবার এটা যখন ক্র্যাক হবে বা চূর্ণ বিচূর্ণ হবে, সেই জায়গাতেই যদি পড়ে থাকে, অন্যত্র যদি হচ্ছে কি
রিমুভ না হয়, এখান থেকে যদি না চলে যায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, আবহ বিকার বলবো। এই বিষয়টাকে কি বলবো, আবহ বিকার। মানে আবহ বিকার প্রক্রিয়ায় কি যান্ত্রিক প্রক্রিয়া আর রাসায়নিক প্রক্রিয়া কি শিলার বিয়োজন, আর যান্ত্রিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, এবার সেই স্থানটাতেই পড়ে থাকছে, সেটা কি হচ্ছে না, অন্যত্র কোথাও চলে যাচ্ছে না, মানে অন্য জায়গায় কোথাও চলে যাচ্ছে না, তখন সেই বিষয়টাকে আমরা কি বলবো বলতো, আবহ বিকার বলবো। এবার আবহ বিকারের সঙ্গে জড়িত রয়েছে পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি যে কি পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয়, এই আবহবিকার যে পদার্থগুলো রয়েছে না, এগুলো যদি মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তির টানে যদি ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, ভূমির এই যে ঢালটা ভূমির ঢাল বরাবর রয়েছে, ভূমির ঢাল বরাবর আমরা কি জানি, মধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। তো এই যে ক্ষয়ীভূত পদার্থগুলো যখন মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসছে, সেই বিষয়টাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। সেই বিষয়টাকে কি বলবো, পুঞ্জিত ক্ষয়। আর ক্ষয়ীভবন বিষয়টা কি একই সাথে জড়িত। ক্ষয়ীভবনে কি হবে বলতো, এখানটায় যদি বিভিন্ন বহির্জাত শক্তিগুলোর দ্বারা যদি আবহবিকারজাত পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, বা হচ্ছে ওখান থেকে কি অন্যত্র চলে যায়, তখন সেই বিষয়টাকে আমরা বলবো ক্ষয়ীভবন। বিষয়টা ক্লিয়ার? ক্ষয়ীভবনে কি বিভিন্ন বহির্জাত শক্তিগুলো কাজ করছে, আর পুঞ্জিত ক্ষয় কি মধ্যাকর্ষণ শক্তিটা কাজ করছে। বোঝা গেল? বহির্জাত শক্তিতে কোন শক্তি কাজ করছে, বিভিন্ন বহির্জাত শক্তি, নদী, বায়ু, হিমবাহ, এই শক্তিগুলো কাজ করে থাকে। বোঝা গেল? আর হচ্ছে নগ্নি ভবন কি, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার, ক্ষয়ীভবন, এগুলোর যে সম্মিলিত ফল। ঠিক আছে, আবহবিকার, এটার যে সম্মিলিত ফল সেটাকে আমরা বলি হচ্ছে নগ্নি ভবন। সেটাকে আমরা কি বলি, নগ্নি ভবন। বোঝা গেল? এবার হচ্ছে পর্যায়ন। পর্যায়ন বিষয়টা কি, আচ্ছা পর্যায়ন কথাটা প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে কি 1876 সালে জি কে গিলবার্ট। জি কে গিলবার্ট 1876 সালে সর্বপ্রথম গ্রেড কথাটা ব্যবহার করেন। কোন কথাটা ব্যবহার করেন বলতো, গ্রেড, এই কথাটা ব্যবহার করেন সর্বপ্রথম। গ্রেড বা পর্যায়ন কথাটা ব্যবহার করেছিলেন 1876 সালে জি কে গিলবার্ট সর্বপ্রথম। ঠিক আছে, এবার গ্রেড বা পর্যায়ন তলটা কি, ভূমির ক্ষয় হোক বা সঞ্চয় হোক, সেইটা যখন হচ্ছে একটা সমতলীকরণ, যে সমতলীকরণের যে প্রক্রিয়া, মানে সমতল ভূমিতে সমতলীকরণের যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি, প্রধানত পর্যায়ন বলে থাকি। সেই বিষয়টাকে আমরা কি বলবো, পর্যায়ন বলে থাকবো। ঠিক আছে, তাহলে ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার, নগ্নিভবন, পর্যায়ন, এই বিষয়গুলো কি বুঝতে পারলাম। এবার পরবর্তী টপিকে আমরা চলে যাই। পরবর্তীতে কি বলেছে দেখো, নদী কাকে বলে আর জলচক্র। জলচক্র খুবই সহজ একটা বিষয়, একবার বলে দিলেই তোমরা পেরে যাবে, সাজিয়েও লিখতে পারবে। বা জলচক্রে হচ্ছে নদীর কি ভূমিকা রয়েছে সেই বিষয়টা কি দেখবো। নদী কাকে বলে, হিমবাহ গলা জল। এবার হিমবাহ গলা জলে সেখানে কি কোনো হ্রদ থেকে বা কোনো প্রস্রবণ থেকে, যেখানে বৃষ্টিবহুল এলাকা সেখানে কোনো প্রস্রবণ বা হচ্ছে কোনো জলপ্রপাত, সেখান থেকে যদি কোনো জলধারা বা নদী জলধারা উৎপত্তি লাভ করে ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে কোনো নদী, কোনো বড় নদী বা মহাসাগর, সাগর বা কোনো হ্রদে গিয়ে যখন পতিত হচ্ছে যে জলধারাটা, সেটাকে আমরা কি বলবো, নদী বলবো। যদি সোজা কথায় বলতে চাই, যদি খাতের মধ্য দিয়ে প্রবাহিত একটা জলধারাকে কি বলবো আমরা বলতো, নদী বলবো। খাতের মধ্য দিয়ে প্রবাহিত একটা জলধারাকে কি বলবো, নদী বলবো। ঠিক আছে, এবার জলচক্র বিষয়টা কি, জলচক্র জলের হচ্ছে সব থেকে বড় ভান্ডার বা জলের সব থেকে বড় উৎস যেটা বলা হয় সমুদ্র বা মহাসাগর বা মহাসমুদ্র, নদী হোক, সেখান থেকে কি সূর্য যে সৌরশক্তি, সূর্যের আলোর প্রভাবে কি
সেই জলটা কি বাষ্পীভূত হচ্ছে। এবার বাষ্পীভূত হয়ে কি হচ্ছে, সর্বপ্রথমে সেটা কি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এবার সেখানে যায় শীতল বায়ু, যত উপরে উঠতে যাবো তত কি সেখানে কি বায়ুর উষ্ণতা কমতে থাকবে উচ্চতা বৃদ্ধিতে। তো সেখানে শীতল বায়ুর সংস্পর্শে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কি হবে, ঘনীভূত হবে। এবার ঘনীভূত হয়ে সেটা কি করছে বলতো, প্রথমে মেঘ সৃষ্টি করছে। সেটা সেই ঘনীভবনের ফলে সেই বায়ুটা কি হচ্ছে, মেঘ সৃষ্টি করছে। এই মেঘ থেকে পরবর্তীতে বৃষ্টিপাত বা তুষারপাত বিভিন্ন অধঃক্ষেপণ গুলো হচ্ছে, বিভিন্ন অধঃক্ষেপণ হচ্ছে। ফের অধঃক্ষেপণ হয়ে সেই জলটা যে পড়ছে, এই জলের বেশিরভাগ অংশটা নদী মাধ্যমে প্রবাহিত হয়। বৃষ্টিপাতের জলটা বৃষ্টি তো চারিদিকে হয়ে থাকে, কিন্তু সেই জলটা কি সবসময় একটা নিচু স্থানের দিকে যায়। তো বৃষ্টিপাতের বেশিরভাগ জলটাই কি নদী মাধ্যমে প্রবাহিত হয়। এবার নদী মাধ্যমে, নদীর দ্বারা প্রবাহিত হয়, আবার সেটা কোথায় গিয়ে পড়ছে, মহাসমুদ্রে গিয়ে পড়ছে, তাই তো। এই প্রক্রিয়াটা আবার মহাসমুদ্রে গিয়ে পড়ছে, সেখান থেকে আবার সেটা কি জলে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে আবার ঘনীভবন হচ্ছে, ঘনীভবন থেকে মেঘ, মেঘ থেকে অধঃক্ষেপণ। এই বিষয়টাকে একটা চক্রাকারে হচ্ছে, তাই তো। এটা কি থেমে থাকছে না, এটা কি একটা সাইকেলের মতো বা একটা চক্রাকারে যে হচ্ছে, সেই বিষয়টাকে বলা হচ্ছে মেনলি জলচক্র। এটাকে কি বলা হচ্ছে, জলচক্র। তাহলে কি বললাম প্রথমে আবার বলতো, এই যে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন যে জলগুলো রয়েছে, সেগুলো সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে প্রথমে কি হচ্ছে, ঘনীভবন ঘনীভূত হচ্ছে উপরে উঠে গিয়ে। সেই ঘনীভবনের ফলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু মেঘে পরিণত হচ্ছে, মেঘ থেকে পরবর্তীতে কি অধঃক্ষেপণ হচ্ছে। এবার অধঃক্ষেপণের যে বিভিন্ন রূপগুলো রয়েছে, বৃষ্টিপাত, তুষারপাত, সেগুলো আবার কি সেই জল যখন বৃষ্টি রূপে পড়ছে, সেই জলটায় হচ্ছে কি ভূপৃষ্ঠ প্রবাহ রূপে, যেটা নদীর মাধ্যমে হ্রদে বা হচ্ছে মহাসমুদ্রে গিয়ে পড়ছে। এই যে বিষয়টা, সেটা কি চক্রাকারে চলে যাচ্ছে। এই বিষয়টাকে প্রধানত বলা হয়ে থাকে জলচক্র। বিষয়টাকে কি বলা হয়ে থাকে, জলচক্র। এবার দেখো, কিছু নদীর সাথে যুক্ত কিছু হচ্ছে কি বলতো শব্দ দেওয়া আছে, যেমন নদী অববাহিকাটা কি, জল বিভাজিকা কি, ধারণ অববাহিকা, উৎস ও মোহনা, নদী উপত্যকা। বিষয়গুলো কি, নদী অববাহিকা কি, নদী যখন একটা অঞ্চল থেকে ধরো এই অঞ্চলটাতেই হচ্ছে কি নদীটা সৃষ্টি হলো। এবার সেটা সৃষ্টি হয়ে যখন হচ্ছে কি সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোনো হ্রদ, মহাসাগর সেখানে গিয়ে পতিত হচ্ছে। এবার সেখানে কি শুধুমাত্র কি হচ্ছে কি নদীটাই থাকবে না, সেখানে কি বিভিন্ন উপনদীগুলো, তাই তো, বিভিন্ন উপনদী থাকতে পারে। এবার নদী যখন হচ্ছে সমুদ্রে গিয়ে মিশে, সেখানে সে কি শাখা নদীতে কি বিভক্ত হচ্ছে। এবার প্রবাহ পথে অনেক উপনদী এসে কি নদীতে মিশতে পারে। এই যে পুরো অঞ্চলটা, ঠিক আছে, এই যে পুরো অঞ্চলটা, যে অঞ্চলের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এই অঞ্চলটাকে টোটালটাকে কি বলা হচ্ছে বলতো, এই টোটাল অঞ্চলটাকেই বলা হচ্ছে নদী অববাহিকা। এই টোটাল অঞ্চলটাকে কি বলবো আমরা, নদী অববাহিকা বলে থাকবো। বোঝা গেল। এবার জলবিভাজিকা, জলবিভাজিকা বিষয়টা কি, জলবিভাজিকা ধরো এভাবে একটা হচ্ছে কি একটা উচ্চভূমি রয়েছে, ঠিক আছে।
এই যে উচ্চভূমিটা রয়েছে, দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে যখন কোনো উচ্চভূমি পৃথক করছে, কি বললাম, এই যে এই সাইডে কি একটা নদী গোষ্ঠী রয়েছে, এই সাইডে একটা কি রয়েছে, নদী গোষ্ঠী রয়েছে। তো এই যে দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে যখন কোনো উচ্চভূমি কি করছে, আলাদা করছে, এইটাকে বলা হচ্ছে কি বলতো, জলবিভাজিকা। এই অঞ্চলটাকেই বলা হচ্ছে কি জলবিভাজিকা। এই অঞ্চলটাকে প্রধানত কি বলা হয়, জলবিভাজিকা বলা হয়ে থাকে। যেমন হচ্ছে কি অমরকন্টক পাহাড়, অমরকন্টক পাহাড় ভারতের মাঝ বরাবর রয়েছে, ঠিক আছে। সেখান থেকে কি, সেটা হচ্ছে উত্তর দিকে গেছে হচ্ছে একটা নদী, সেটা হচ্ছে সোন নদী। আর একটা গেছে হচ্ছে কি পশ্চিম দিকে একটা নদী প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে কি নর্মদা নদী। তো ওই যে অমরকন্টক যে পাহাড়টা, সেটা কি একটা জলবিভাজিকার কাজ করলো। আর সব থেকে বড় জলবিভাজিকা কি মধ্য এশিয়ার যে উচ্চভূমি, যে হিমালয় পর্বত অঞ্চল, অপর পাশ দিয়েও বিভিন্ন নদী বয়ে গেছে, আবার হচ্ছে কি এ পাশ দিয়ে বড় বড় বিভিন্ন নদীগুলো প্রবাহিত হয়েছে। তো সেক্ষেত্রে মধ্য এশিয়া উচ্চভূমি সেটা একটা হচ্ছে কি জলবিভাজিকার কাজ করছে। অমরকন্টক যে পাহাড় রয়েছে, সেটাও কি একটা জলবিভাজিকার কাজ করছে, ঠিক আছে। প্রত্যেকটা যখন সংজ্ঞা দিবে চেষ্টা করবে একটা না হলে দুটো কি তোমাকে উদাহরণ সেখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। পশ্চিম ঘাট পর্বত, পূর্ব ঘাট পর্বত, সেগুলোও কি জলবিভাজিকার কাজ করে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলবো, ধারণ অববাহিকা কাকে বলবো, উচ্চ পার্বত্য অঞ্চলে নদী যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র, একটা নদী তো একটা জলধারা থেকেই তো সৃষ্টি হয় না, ঠিক আছে। সেখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি ছোট ছোট জলধারা এসে মিলিত হয়। ধরো একটা মেন এইখান থেকে হচ্ছে কি একটা নদীর সৃষ্টি হলো, এবার এখানে কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা মিলিত হয়ে কি একটা বড় নদী সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে হচ্ছে মেন হচ্ছে কি বলতো নদী তার জলের উৎসটা পেয়ে থাকে, এই অঞ্চলটাকেই বলা হয় ধারণ অববাহিকা, ধারণ অববাহিকা। বিষয়টা ক্লিয়ার, মানে যেখান থেকে জলটা পাচ্ছে মেনলি নদীটা, উচ্চ পার্বত্য অঞ্চলে মেনলি জলটা পেয়ে থাকে, ঠিক আছে, সেই অঞ্চলটাকে মেনলি বলা হয়, সেই অববাহিকাটা কে বলা হচ্ছে কি বলতো ধারণ অববাহিকা। বিষয়টা এখানে আমি তোমাকে একবার বলে দিই, এই যে এখানটাই যে নদী অববাহিকাটা রয়েছে, নদী অববাহিকার মধ্যে পার্বত্য প্রবাহ, এই যে পার্বত্য প্রবাহটা রয়েছে যেখানটায় জলটা মেনলি পাচ্ছে নদী, সেই জায়গাটাকেই আমরা কি বলবো বলতো ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা, নদী অববাহিকা, নদী অববাহিকাটাকে পুরো এলাকাটাকে আমরা বলছি, ঠিক আছে। নদী যে নদীর উপনদী শাখা নদী সম্পূর্ণ যে বয়ে আসছে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি, মানে যেখানে উৎস থেকে একদম মোহনা পর্যন্ত যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে, সেই টোটাল অঞ্চলটাকে বলবো আমরা হচ্ছে কি বলতো নদী অববাহিকা। ধারণ অববাহিকা কি যেখানটায় জলটা পাচ্ছে, জলের উৎসটা যে জায়গাটা থেকে পাচ্ছে, সেখানটায় আমরা বলবো সেটাকে ধারণ অববাহিকা। এবার উৎস কি, উৎস কি, উৎস বুঝতে পারছো, যেখান থেকে নদীটা সৃষ্টি হচ্ছে, মানে নদীর যেখানে উৎপত্তি লাভ করছে, সেটাকে আমরা বলবো হচ্ছে নদীর উৎস, ঠিক আছে। এবার মোহনা কি, যেখানে গিয়ে নদীটা পতিত হচ্ছে, কোনো সাগর হতে পারে মহাসাগর হতে পারে, সেটাকে আমরা কি বলবো হচ্ছে মোহনা। যেমন গঙ্গা নদীর উৎস কি, উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে হচ্ছে কি গঙ্গা নদী উৎপত্তি লাভ করছে, সেটা হচ্ছে গঙ্গা নদীর উৎস। মোহনা গঙ্গা নদী গিয়ে কোথায় পড়ছে, বঙ্গোপসাগরে। তো হচ্ছে গঙ্গা নদীর হচ্ছে কি বলতো মোহনা কি হলো, বঙ্গোপসাগর। বিষয়টা ক্লিয়ার। এবার দেখো নদী উপত্যকা, নদী উপত্যকা কি, এই যে দুটো তীর রয়েছে, দুই তীরের মধ্যবর্তী অংশে, দুই তীরের মধ্যবর্তী অংশে যেখানটা হচ্ছে কি নদীটা প্রবাহিত হচ্ছে, অ্যাকচুয়ালি নদী খাত, সেটাকে আমরা কি বলবো বলতো নদী উপত্যকা, এটাকে আমরা কি বলবো নদী উপত্যকা, ঠিক আছে। দুই তীরের মধ্যবর্তী যে অংশের মাঝখান দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে ভূমির ঢাল বরাবর, সেই অঞ্চলটাকে, সেই যে নদী খাতটা রয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে নদী উপত্যকা। বিষয়গুলো ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আরেকবার আমাকে বলো।
আচ্ছা, ক্ষয়ীভবন কি? ক্ষয়ীভবন কি বললাম? ক্ষয়ীভবন হচ্ছে আবহবিকারজাত বিভিন্ন যে পদার্থগুলো রয়েছে, আচ্ছা দেখো, ক্ষয়ীভবন বিষয়টা কি? কিছুই না, ক্ষয়ীভবন হচ্ছে আবহবিকারজাত বিভিন্ন যে পদার্থগুলো রয়েছে, তখন সেগুলো যদি বহির্জাত বিভিন্ন শক্তি, নদী, বায়ু, হিমবাহ, এগুলোর দ্বারা যদি সেখান থেকে কি হয়, অপসারিত হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষয়ীভবন। সেটাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন। এখানে আরেকটা বিষয় রয়েছে, ক্ষয় সীমা। ধরো ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, এই যে ভূমিটা রয়েছে, এই ভূমির উচ্চতাটা তো হ্রাস পাচ্ছে, ভূমি কতটা পর্যন্ত ক্ষয় করবে, এই যে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়াগুলো যে রয়েছে, একটা তল বরাবর তো ক্ষয় করবে, তাই তো? এইটাকেই বলছে ক্ষয় সীমা। এবার ক্ষয় সীমা প্রধানত কোথাও কোনটাকে আমরা ধরি? সমুদ্র জলতল। কাকে বলি? সমুদ্র জলতলকেই আমরা কি বলি? ক্ষয় সীমা বলে থাকি, ঠিক আছে। আর হচ্ছে মরু অঞ্চলের ক্ষেত্রে প্লায়া। সাধারণ বা প্রাকৃতিক হচ্ছে ক্ষয়সীমা কোনটা? সমুদ্র জলতল। আর মরু অঞ্চলে কি হবে বলতো? মরু অঞ্চলের ক্ষেত্রে হবে হচ্ছে প্লায়া। সমুদ্র জলতল বলতে কি? জলটা মানে যেই সমুদ্রের তলদেশের কথা বলছে না, জলটা যে লেভেল পর্যন্ত থাকে সেটাকে বলছে সমুদ্র জলতল। এই সমুদ্রের জলতল পর্যন্ত কি বলতো, যে কোনো প্রাকৃতিক শক্তিগুলো কি করতে পারবে? ক্ষয় করতে পারবে, ঠিক আছে। তো প্রাকৃতিক হচ্ছে ক্ষয়সীমা কোনটা? হচ্ছে সমুদ্রের জলতল। আর মরু অঞ্চলে ক্ষয়সীমা কি বললাম? প্লায়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, দেখো দোআব কি? দোআব নদী সঙ্গম। দোআব বিষয়টা কি বলতো? এই যে ধরো এই পাশ থেকে একটা নদী আসছে, এই পাশ থেকে একটা নদী আসছে, এবার দুই নদীর মাঝখানে যে এই অঞ্চলটা রয়েছে, ঠিক আছে, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? দোআব। এই অঞ্চলটা কি বলবো? দোআব। যেমন হচ্ছে কি বাড়ি দোআব, এটা একটা উদাহরণ। বাড়ি দোয়াব কোন কোন নদীর মাঝখানে রয়েছে? বিয়াস আর রাবি নদীর মাঝখানে রয়েছে হচ্ছে বাড়ি দোয়াব। তাহলে দোয়াব বিষয়টা কি বললাম? দুটি নদীর মাঝখানে যে অঞ্চলটা, সেটাকে আমরা কি বলবো? দোয়াব বলবো। আর এই দুটো নদী যে অঞ্চলটাতে এসে মিশ্রিত হচ্ছে, মিলছে, ঠিক আছে, এই যে যে অঞ্চলটাতে সে মিলছে, এটাকে আমরা কি বলবো বলতো? নদী সঙ্গম। এই জায়গাটাকে কি বলবো? নদী সঙ্গম। দুটি নদী যে অঞ্চলটাতে এসে মিলিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো বলতো? নদী সঙ্গম। যেমন প্রয়াগরাজ, ভারতবর্ষে কি প্রয়াগরাজ কোন কোন নদী মিলিত হয়েছে? যমুনা আর কি? গঙ্গা নদী। গঙ্গা নদীতে এসে যমুনা নদী ওই জায়গাটাতে এসে মিলিত হয়েছে। সেখানটা কি, যে কিছু এক বছর আগে কি কুম্ভ মেলা যে আয়োজিত হলো, এই প্রয়াগরাজেই তো হয়েছিল, সেটা একটা কি নদী সঙ্গম। বুঝতে পারলা? এবার দেখো পরবর্তী যে বিষয় রয়েছে, নদীর বিভিন্ন গতি। আচ্ছা, যতটা আমি করালাম এর মধ্যে কে কি বুঝতে পারোনি আমাকে বলো, বিষয়টা আর একবার আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, নদী গোষ্ঠী কি? উচ্চ পার্বত্য অঞ্চলে কি একটা তো আর হচ্ছে কি থাকছে না, সেখানে তো প্রধান নদী একেবারে তো সৃষ্টি হয়নি, সেখানে কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নদীগুলো আসে মিলিত হচ্ছে, অনেকগুলো কি ছোট ছোট নদী এসে মিলিত হচ্ছে, এই যে একটা কি গোষ্ঠীর আকার ধারণ করছে না, এটাকে বলছে প্রধানত নদী গোষ্ঠী। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে আমি পরবর্তীতে বিষয় যাই।
পরবর্তী বিষয় কি রয়েছে বলতো? নদীর বিভিন্ন গতি। নদীর বিভিন্ন গতি, এটাই আজকে লাস্ট টপিক, নদীর বিভিন্ন গতি। এবার নদীর কয়টা গতি রয়েছে বলতো? নদীর হচ্ছে 3টা গতি রয়েছে। কয়টা গতি? 3টা গতি। একটা কি বলতো? উচ্চ গতি। উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। আর একটা কি রয়েছে? মধ্যগতি বা সমভূমি প্রবাহ। আর লাস্ট যেটা টপিক রয়েছে সেটা কি বলতো? গতি রয়েছে নিম্ন গতি। নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। দেখো এখানে বুঝতেই পারছো যে হচ্ছে কোনটা কি নদীর বিভিন্ন গতি। নদীর কয়টা গতি রয়েছে? নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত, কি বললাম? নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত 3টি গতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর একটা যেটা রয়েছে নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। উচ্চগতি কি? উচ্চগতি কাকে বলবো? উচ্চগতি হচ্ছে নদী যখন পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে কি করবে? প্রধানত ক্ষয়কাজ করবে। নদীর কাজ কি সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো নদীর হচ্ছে উচ্চ গতিটা কি বা পার্বত্য প্রবাহটা কি? নদী হচ্ছে কি বলতো? যখন হচ্ছে পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসছে, সেটাকে আমরা বলবো হচ্ছে নদীর পার্বত্য প্রবাহ। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কোনটা? গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। কোথা থেকে কথা বললাম? গোমুখ থেকে হরিদ্বার। গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত কি গঙ্গা নদীর, এই যে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে কি গঙ্গা নদীর কি উচ্চ গতি। এবার হচ্ছে কি মধ্যগতি। নদী যখন সমভূমি পার্বত্য প্রবাহ ছেড়ে যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেটাকে কি বলবো? মধ্যগতি বা সমভূমি প্রবাহ। যেমন কি হরিদ্বার থেকে হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান। মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত কি গঙ্গা নদীর মধ্যগতি। এবার হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মোহনা মানে বঙ্গোপসাগর, ধুলিয়ান থেকে হচ্ছে মোহনা বা বঙ্গোপসাগর পর্যন্ত কি গঙ্গা নদীর হচ্ছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। নিম্নগতি অর্থাৎ নদী যখন হচ্ছে বদ্বীপের উপর দিয়ে, বদ্বীপ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে কি বলবো আমরা? বদ্বীপ প্রবাহ বলে থাকবো। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হলো? তাহলে হচ্ছে নদীর বিভিন্ন গতি। নদীর কয়টা গতি রয়েছে? নদীর প্রধানত 3টে গতি রয়েছে। একটা রয়েছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। এবার যে নদীতে এই 3টি গতি আমরা দেখতে পাবো, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, সেই নদীকে আমরা কি বলবো বলতো? সেই নদীকে বলবো হচ্ছে আদর্শ নদী। যেই নদীর মধ্যে হচ্ছে কি এই 3টি গতি হচ্ছে কি দেখা যায়। আদর্শ নদী কাকে বলবো তাহলে? যেই নদীতে
উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি, এই তিনটি গতি কি করা যায় বলতো, লক্ষ্য করা যায়। সেই নদীকে আমরা বলবো আদর্শ নদী। যেমন হচ্ছে কি ভারতের ক্ষেত্রে হচ্ছে গঙ্গা নদী, ভারতের ক্ষেত্রে কি গঙ্গা নদী, নীলনদ, আমাজন, এগুলো প্রত্যেকটাই কি বলতো একটা আদর্শ নদী। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? এবার বলো প্রত্যেকে, বুঝতে না পারলে বলো, কোনো বিষয় যদি জানার থাকে আরো। বুঝতে পারছো কি? আমার ক্লাস বুঝতে পারছো? বিষয়টা বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এটা কিন্তু তোমাদের পড়া থাকলো, ঠিক আছে? তোমাদের যেটা পড়া থাকবে আমি কোশ্চেন বলে দিচ্ছি, প্রত্যেকে করে রাখবে নিজেরা। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা করে রাখবে। 2 নাম্বার যেটা করে রাখবে সেটা হচ্ছে নদী অববাহিকা কি, পারবে? 3 নাম্বার একটি আদর্শ নদীর নাম। পারবে? কারো কোনো অসুবিধা? নোটস পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, যে যে ক্লাস হবে সেই ক্লাসের ভিত্তিতে তোমাদের নোটগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কি থাকলো বলতো, আজকে হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করবে বাড়িতে। বোঝা গেল? এটার পিডিএফ তো আজকে পেয়ে যাবে, আজকে তো বিষয়গুলো আমি লিখিয়ে দিয়েছি। দেখো তোমরা যখন হচ্ছে এই পিডিএফটা খুলবে, যখন ছবিগুলো দেখবে, তখন বুঝতে পারবে যে ম্যাম কোথায় কি বলছিল, সেই জিনিসগুলো তো বুঝতে পারবেই, পারবে না? ঠিক আছে, প্রত্যেকটা বিষয় প্রথম থেকে কিন্তু দেখবে। বুঝতে পারলে সবকিছু? আচ্ছা, নদী অববাহিকাটা আরেকবার বলে দিই। নদী অববাহিকা কি বলতো, হচ্ছে নদী উৎস অঞ্চল থেকে, যখন হচ্ছে কি নদী বিভিন্ন উপনদী, হচ্ছে উপনদী আর প্রধান নদী যে অঞ্চলটা থেকে বয়ে আসছে, উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত, ঠিক আছে, সেই যে টোটাল অঞ্চলটা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পুরো অঞ্চলটাকে কি বলা হচ্ছে, নদী অববাহিকা বলা হচ্ছে। পুরো অঞ্চলটাকে কি বলা হচ্ছে, নদী অববাহিকা বলা হয়ে থাকে। ধরো এই যে নদীটা, এবার উৎস অঞ্চলে কি বিভিন্ন উপনদীগুলো আসে মিলিত হচ্ছে, এবার যখন হচ্ছে নদীটা হচ্ছে কি বলতো পতিত হচ্ছে, যখন হচ্ছে নদীটা পতিত হচ্ছে, এই পতিত হওয়ার সময় কি শাখা নদীতে বিভক্ত হয়, যেমন গঙ্গা নদী শাখা নদীতে বিভক্ত হয়েছে না, যখন মোহনার কাছে গিয়ে মিশেছে, তখন কি বিভিন্ন শাখা নদীতে বিভক্ত হয়ে গেছে। যেমন হচ্ছে কি পদ্মা আর হচ্ছে কি ভাগীরথী, এটা হচ্ছে কি গঙ্গা নদীর কি শাখা নদী। এই যে টোটাল অঞ্চলটা, যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে, এটাকে বলছে নদী অববাহিকা। এই অঞ্চলটাকে কি বলছে, নদী অববাহিকা। বুঝতে পারলা? এবার কি বুঝতে পারলা তোমরা? নোটস পেয়ে যাবে সবাই। সবাই খুব ভালো থাকো। কিউসে কি কিউমে কি যখন যেভাবে পড়াবো তখন বলে দিব, সেটা তো নদীতে আছে, ওটা পরবর্তীতে আছে।
ঠিক আছে, এখনই না, যখন কালকে নদী এর পরের দিন যেটা ক্লাস হবে নদীর কাজগুলো পড়বো, ক্ষয় বহন সঞ্চয়, সেখানে ওই বিষয়টা আছে, তখন সেই বিষয়টা বলবো। যখনকার যেটা ক্লাস, এই ক্লাস সম্বন্ধিত যদি কোনো কোশ্চেন থাকে সেটা তখন বলবে, মানে যখন যেই ক্লাসটা হচ্ছে সেই ক্লাস সম্বন্ধিত তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তখনই বলবে। ঠিক আছে, বুঝতে পারলা বিষয়টা? একটি আদর্শ নদীর নাম কি? পারবে এটা? বলে দিয়েছি, লিখেও দিয়েছি নদীর নাম। আচ্ছা, ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে কিন্তু। ঠিক আছে, চলো, বাই। পরবর্তীতে আবার দেখা হচ্ছে কবে? বৃহস্পতিবার। ঠিক আছে, ভালো থাকবে, ভালো মতো পড়বে। আজকে যে বিষয়টা পড়ালাম সেটা কিন্তু আজকেই কমপ্লিট করবে। ঠিক আছে, এমন না যে রেখে দিব, না আমি পরে পড়বো, বৃহস্পতিবার ক্লাস আছে তার আগের দিন পড়বো, সেই বিষয়টা করবে না। আজকে যেটা পড়লে আজকে যদি সঙ্গে সঙ্গে পড়ো, তাহলে সেটা কি বলতো, সঙ্গে সঙ্গে জিনিসটা মনে পড়ে থাকবে। তুমি বৃহস্পতিবার যাও না, অনেক কিছু বিষয় দেখবো ভুলে যাবা। ঠিক আছে, তো আজকের বিষয়টা আজকে ক্লিয়ার করবে। ঠিক আছে, ভালো থাকবে, টাটা।